এবারে আমার ভয়টা চরম সীমাতে উঠে গেল যখন দেখলাম সেই ভয়ঙ্কর আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। এতক্ষণ পর্যন্ত অন্ধকারে শুধু মানুষটার চোখটাই দেখতে পাচ্ছিলাম। যখন পুরো অন্ধকার থেকে মানুষটা কিছুটা দৃষ্টিগোচরের মধ্যে এলো, ভগবান বলেছেন, যখন যখন অসুর শক্তির উত্থান হবে আমি তখন তখনই আসব। কিন্তু সত্যি সত্যি যখন অসুর শক্তির আগমন ঘটে তখন কি তিনি বাস্তবেই আসেন? জানতে হলে আমাদের সঙ্গে যে থাকতেই হবে। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরো অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। নমস্কার, গল্পকারে আপনাদের স্বাগত। আজকের গল্পের নাম রক্তের দাগ। লেখক রিম্পা মোল্লা এবং কণ্ঠে তনুশ্রী দাস। তবে চলুন শুরু করা যাক। কিছুদিন হলো বর্ষা নেমেছে। এমনিতেই আমি এই বর্ষাকালটা একটু বেশিই পছন্দ করি, কিন্তু আমার কলেজটা একটু দূরে হয়ে গেছে, তাই বর্ষাকালের প্রতি প্রেমটা একটু কমেই গিয়েছে আজকাল। তাই আজকে বিকেলে যখন কলেজ থেকে কাক ভেজা হয়ে ঘরে ঢুকলাম, তখন রীতিমতো আমার মুখটা রামগৌড়ের ছানার মতো হয়ে আছে। ফ্রেশ হয়ে নিজের রুমে চলে গেলাম। পড়াটা কমপ্লিট করে ফেলতে হবে। পড়ার মধ্যে এতটাই ডুবেছিলাম যে সময়ের হিসাবটাই ছিল না। হুঁশ হলো যখন মা খাবারের জন্য আমাকে ডাকতে এলেন। বাইরে তখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। দেখলাম বাবা ঘরে এসে গেছে। সবাই মিলে একসাথে খেতে বসলাম। আমার খাওয়া সবার একটু আগেই শেষ হয়ে গেল। হাত ধোয়া বলে বাথরুমের দিকে এগোলাম। আমাদের বাথরুমে যেতে গেলে আমার রুমের ঠিক পাশ দিয়েই যেতে হয়। যখন আমার রুমের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ এক পলকের জন্য আমার মনে হলো আমার রুমের দরজার ফাঁক দিয়ে দুটো চোখ যেন আমাকে দেখছে। আস্তে আস্তে আমার দরজাটা খুললাম। কই, কেউ নেই। মনের ভুল হবে হয়তো, এই ভেবেই হাত ধুতে চলে গেলাম। হাত ধুয়ে এসে ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার সময় আমার কেমন গাটা শিরশির করছে। বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই, তাই হয়তো গায়ে কাঁটা দিচ্ছে। বিছানায় শুয়ে ফোন দেখতে দেখতে কখন শুয়ে পড়েছি তার হুঁশই নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম কোনো সাধারণ কারণের জন্য ঘুমটা ভাঙেনি। রীতিমতো ভয় পেয়ে ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ বুকের উপর বসেছিল, দমটা আটকে যাচ্ছিল। জলের বোতলটা আমার মাথার কাছেই থাকে। একটু জল খাবো বলে হাতটা বাড়াতে গেছি, কিন্তু এ কি, আমি নড়াচড়া করতে পারছি না কেন? এ কি হলো আমার? না, অনেক চেষ্টা করেও হাতটা 1 ইঞ্চিও নড়াতে পারলাম না। শুনেছি স্লিপ প্যারালাইসিস বলে একটা রোগ আছে। সেই রোগটা আবার আমার হয়ে গেল নাকি? শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। কি করব? মাকে ডাকবো, নাকি যেরকম শুয়ে আছে সেরকম একটু শুয়ে থাকবো? হয়তো শরীরটা উইক হয়ে গেছে, তাই হাত পা নাড়াতে পারছি না। একটু শুয়ে থাকলেই হয়তো এটা ঠিক হয়ে যাবে। শুয়ে শুয়েই শুনতে পেলাম মা আর বাবা তাদের ঘরে কিছু কথা নিয়ে আলোচনা করছে। যাই হোক, এটা ভেবে নিশ্চিন্ত হলাম যে বাবা আর মা জেগে আছে। এখনো কিছু অসুবিধা হলে ডাকলে সাড়া পাবো। চুপ করে শুয়ে আছি। হঠাৎ আবার সেই আগের মতো আমার ঘাড়ে ছমছম করে উঠল। দরজা থেকে আপনা থেকেই আমার চোখটা চলে গেল। তাকিয়ে দেখলাম সেই চোখ,
যে চোখ আমি খাবার খেয়ে হাত ধুতে যাওয়ার সময় এক পলকের জন্য দেখেছিলাম, সেই চোখ যে চোখের দিকে তাকালে মনে হয় নরকের আগুন আমাদের সকালের সূর্যর থেকেও জ্বলন্ত, যে চোখে শুধু দুঃখ, রাগ, হিংসা, প্রতিশোধ নিতে জানি। সারা জীবন ভূতের গল্পেই পড়ে এসেছিলাম, কিন্তু এবারে আমার সিদ্ধারা দিয়ে নেমে গেল প্রত্যেক ভূতের গল্পের সেই বিখ্যাত ঠান্ডা বরফের স্রোত। সে আমার দিকে তাকিয়ে আছে, সে আমার দিকেই তাকিয়ে আছে। এবারে আমার ভয়টা চরম সীমাতে উঠে গেল যখন দেখলাম সেই ভয়ঙ্কর আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। এতক্ষণ পর্যন্ত অন্ধকারে শুধু মানুষটার চোখটাই দেখতে পাচ্ছিলাম। যখন পুরো অন্ধকার থেকে মানুষটা কিছুটা দৃষ্টিগোচরের মধ্যে এলো, তখন দেখলাম ওটা কোনো মানুষই নয়, ওটা মানুষের আকৃতির একটা কালো ছায়া, যার শুধু চোখটাই মানুষের মতো। আমার গলা শুকিয়ে কাঠ, হাত পা নাড়াতে পারছি না, বুকের ওপর একটা কোনো কিছু চেপে বসে থাকার চাপ অনুভব করছি। ঘরের বাতাস যেন মরা পোড়া গন্ধে ভরে গেছে। বাইরে বৃষ্টি কিছুটা কমে এসেছে এই সময়, আর মা বাবার আলোচনা আমার কানে আর পৌঁছাচ্ছে না। আমি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে মাকে ডাকতে লাগলাম, মা, ও মা। কিন্তু আমার ডাক মায়ের কান পর্যন্ত পৌঁছালোই না, অথচ আমি বেশ জোরে ডাকছি বলেই আমার মনে হলো। আমার বুদ্ধি, শিক্ষা সব লোপ পেতে আরম্ভ করলো। ইতিমধ্যে দেখি কালো ছায়াটা আমার বিছানার কাছে এসে পা দুটো মাটিতে ঝুলিয়ে হাত দুটো বিছানার উপর রেখে বসলো। তার বসাটা আমি অনুভব করতে পারলাম বেশ ভালো। এদিকে আমি মাকে ডাকার চেষ্টা করেই চলেছি। কিছুক্ষণ পর বুঝলাম কোনো একটা অস্বাভাবিক শক্তি আমার মুখটা চেপে বন্ধ করে রেখেছে। আমার মুখ থেকে এক ফোঁটা আওয়াজও বেরোচ্ছে না বাইরে। হঠাৎ মনে পড়ল আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়েছিলাম। ফোনটা আমার হাতেই আছে, ওটাকেই কাজে লাগাতে হবে আমাকে। অনেক চেষ্টা করলাম ফোনটার টর্চ জ্বালানোর, কিন্তু হায় ভগবান, ফোনটার ব্যাটারি লো, সুইচ অফ হয়ে গেছে। ভয়ে ভয়ে সেই মর্মান্তিক ছায়াটার দিকে তাকিয়ে দেখি সে দরজার দিকে মুখ করে বসে আছে। আস্তে আস্তে কালো ছায়াটা তার ঘাড় ঘোরাচ্ছে আমার দিকে, আর কট কট করে হাড় ভাঙার মতো শব্দ হচ্ছে। আমি আর এই মূর্তির মুখোমুখি হতে পারবো না, আমার জীবন এখানেই শেষ। ভয়ে চোখটা বন্ধ করে নিলাম। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। আর কতক্ষণ চোখ বন্ধ করেছিলাম আন্দাজ নেই। চোখ বন্ধ অবস্থায় শুধু এটাই মনে হচ্ছিল আমার বুকে কেউ যেন ডাম পিটছে। কিছুক্ষণ পর যখন কিছু হলো না, আস্তে আস্তে একটু চোখ খুলেই দেখি না, কেউ নেই। কই সেই কালো ছায়া? হাত পা শরীরটা ভালোই আছে আমার, এই তো আগের মতোই তো নড়াচড়া করতে পারছি আমি। কপালে হাত দিয়ে দেখি পুরো ঘেমে গেছি। এতক্ষণে নিশ্চিন্ত হলাম, যাক বাবা, ওটা হয়তো একটা দুঃস্বপ্ন ছিল। মাকে 2-1 ডাকতেই দেখি মা ঘুম জড়ানো গলায় সাড়া দিল পাশের ঘর থেকে। এটা শুনে আরও ভালোভাবে নিশ্চিন্ত হলাম, ওটা দুঃস্বপ্নই ছিল। কটা বাজে দেখার জন্য ফোনটা দেখতে যাব, এমন সময় আমার ফোনটা কই? হাতেই তো ছিল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে ফোনটা আমার হাতেই ছিল। হঠাৎ বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করলাম। আমার ফোনটা বুকের ওপর আটকে ছিল। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। ফোনটায় একদম চার্জ নেই। টেবিলের পাশে চার্জার ছিল, চার্জ দিয়ে মুখটা আপনা থেকেই সেই বসার জায়গাটায় চলে গেল। আবার আমার পিঠের শিরদাঁড়া দিয়ে নামলো সেই ঠান্ডা বরফের স্রোত। ও ও কি ওখানে? 5টা লাল আঙুলের ছাপ। ছাপটা কার? তাহলে কি সত্যি?